ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। আজ আমরা পার্সেন্টেজের তৃতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই তৃতীয় ভিডিওতে আমরা একটু আপডেটেড শতকরার বেশ কিছু প্রবলেম সম্পর্কে জানব। এখানে প্রবলেমগুলো একটু বড় হলেও তার সলিউশন কিন্তু সেই আগের মতোই আমরা খুব ইজি প্রসেসে কিন্তু জানব। তো প্রবলেম শুরু করার আগে আমি এই যে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশের এই বিভিন্ন ধরনের ফরম্যাট আমি একদম প্রথম ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম। তো সেটাকে মনে করানোর জন্য জাস্ট আরেকবার তোমাদেরকে দেখতে বলা যে এটা যেন অবশ্যই মাথায় থাকে, কারণ এই শতকরা থেকে ভগ্নাংশে যাওয়া এটা না যেতে পারলে কিন্তু আমরা শতকরার শর্টকাট ট্রিক সম্পর্কে আমরা একটু এগোতে পারবো না। তো শুরুতে বলে রাখি, এটা কিন্তু আগে তোমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো শুরু করি আমরা আজকের থার্ড ক্লাসের প্রথম অঙ্ক দিয়ে, অর্থাৎ এর আগে আমি 20টা অঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে শুরু হবে 21 নম্বর প্রবলেম দিয়ে। তো শুরু করি আজকের ফার্স্ট প্রবলেম। শুরু করি আমাদের প্রথম প্রবলেম। কি বলছে? অনুষ্কা তার আয়ের 33.71% বিরাটকে দান করে এবং বাকি টাকার 50% দিয়ে সে জামা কাপড় ক্রয় করে এবং সব শেষে তার কাছে 1270 টাকা থাকলে তার মোট ইনকাম কত? তো কি বলা হচ্ছে? 33.71%। 33.71% মানে আমরা জানি 1/3, অর্থাৎ তার মোট আয়ের 33.71%। এখন তার মোট আয় যদি 3 টাকা হয়, সেই মোট আয়ের 33.71% হলো 1 টাকা। অর্থাৎ আয় 3 টাকা হলে সে বিরাটকে দান করছে কত টাকা? 1 টাকা। সে বিরাটকে দান করছে কত টাকা? 1 টাকা। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, আয় আর এখানে হচ্ছে বাকি টাকা। তো তার মানে মোট আয় যদি 3 টাকা হয়, তার থেকে 1 টাকা বাদ, কেন? কারণ তার মোট আয় 3 টাকা, সেখান থেকে সে বিরাটকে দিচ্ছে 1 টাকা, তার মানে বাকি টাকা পড়ে আছে 2 টাকা। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে যে 50% তিনি খরচ করছেন জামা কাপড়ে। এখন আমরা জানি 50% মানে 1/2, তার মানে তার কাছে যদি 2 টাকা পড়ে থাকে, তার থেকে 1 টাকা, 2 টাকা যদি আগে থাকে, তো তার থেকে 1 টাকা তিনি খরচ করছেন, মানে এখন তার কাছে পড়ে আছে 1 টাকা। ফাইনাল রেজাল্টটা আমি একটু দেখার চেষ্টা করি। আমরা জানি আমি দুপাশে কাটাকুটি করতে পারি। তার মানে তার মোট আয় যদি 3 টাকা হয়, তাহলে এই দুটি ঘটনা ঘটার পর এখন তার কাছে আছে 1 টাকা। কিন্তু প্রশ্নে বলছে তার কাছে 1 টাকা নেই, তার কাছে আছে 1270 টাকা। তার মানে 1 এবং 1270 দুটোই ইকুয়াল হবে, তার মানে ইনটু 1270। একই রকম ভাবে তার আয় 3 টাকা না হয়ে ইনটু 1270, অর্থাৎ 300, 3 সাথে 21 এর 1, হাতে 2, 3 12 36 আর 2 38, 3810 টাকা হচ্ছে তার আয়। তো এই হলো আমাদের আজকে ফার্স্ট প্রবলেম। শুরু করি আমরা 22 নম্বর প্রবলেম। তো 22 নম্বর প্রবলেম কি বলছে? রাম তার আয়ের 20% টাকা, 20% টাকা শ্যামকে দান করে। এখন 20% টাকা দান করে, তার মানে তার আয় যদি 5 টাকা হয়, তো 5 টাকা থেকে 1 টাকা শ্যামকে দান করলে এখন তার কাছে পড়ে থাকবে কত? 4 টাকা। তারপর বলছে বাকি টাকা থেকে, সে বাকি টাকার 12.5% তিনি খাদ্যের জন্য খরচ করে, খাবারের জন্য খরচ করছে 12.5%। অর্থাৎ তার কাছে যদি 8 টাকা থাকে, 8 টাকা থেকে 1 টাকা খরচ করছে খাবারের জন্য, তার মানে এখন পড়ে থাকছে কত? 7 টাকা তার কাছে। তারপর কি বলা হচ্ছে?
এবং বাকি টাকার 14.27% যাতায়াতে খরচ করছে। 14.27% মানে 1/7। তার মানে এখন তার কাছে যদি আর 7 টাকা পড়ে থাকে, তো সেখান থেকে সে 1 টাকা খরচ করছে, তার মানে এখন তার কাছে পড়ে আছে 6 টাকা। এখন যদি আমরা এটাকে কাটাকুটি করে দিই, 7 7 কাটলো, 4 2 8, 2 3 2 6। তাহলে ফাইনাল রেজাল্ট কি, তার যদি মোট আয় 5 টাকা হয়, তো এই তিনটি ভাবে খরচ করার পর শেষমেশ তার কাছে পড়ে থাকবে 3 টাকা। কিন্তু প্রশ্নে বলছে তার কাছে 3 টাকা না, তার কাছে 2100 টাকা পড়ে আছে, অর্থাৎ 700 গুণ। তার মানে তার মোট আয় 5 টাকা না হয়ে 700 গুণ, অর্থাৎ তার মোট আয় হবে 3500 টাকা। শুরু করি আমরা 23 নম্বর প্রবলেম। তো শুরু করি আমরা 23 নম্বর প্রবলেম। কি বলছে এখানে দেখি। বলছি এক ব্যক্তি তার আয়ের 20% খাদ্যের জন্য খরচ করে। এখন 20% মানে কত, 1/5। তার মানে তার আয় যদি 5 টাকা হয়, তো 1 টাকা খাবারের জন্য খরচ করলে এখন তার কাছে পড়ে থাকবে কত, 4 টাকা। এখন পড়ে থাকবে 4 টাকা। তারপর বলা হচ্ছে যে তিনি বাকি টাকার 5% তিনি খরচ করছে যাতায়াতের জন্য। তো 5% যাতায়াতের জন্য খরচ, তার মানে তার কাছে যদি 20 টাকা পড়ে থাকে, তো সেখান থেকে 1 টাকা বাদ, অর্থাৎ তার কাছে 1 টাকা যদি তিনি যাতায়াতে খরচ করেন, তার মানে এখন তার কাছে আর পড়ে আছে কত, 19 টাকা। আচ্ছা, এইবার কি বলা হচ্ছে, এই দুটি ঘটনা ঘটার পর, অর্থাৎ 20% খাবারের জন্য এবং 5% যাতায়াতের জন্য খরচ করার পর তিনি কি করছেন, দেন হি ডোনেটস, তিনি দান করছেন কত টাকা, তিনি দান করছেন 120 টাকা। তিনি দান করছেন কত টাকা, তিনি দান করছেন 120 টাকা। এবং 120 টাকা দান করার পর এখনো তার কাছে আছে কত, 1400 টাকা। তার মানে এই দুটি ঘটনা ঘটার পর তার কাছে মোট টাকা ছিল এই টাকা, যার মধ্যে থেকে তিনি এই টাকাটা দান করেছিলেন এবং ফাইনালি তার কাছে এই টাকাটা পড়েছিল। তার মানে এই দুটো ঘটনা ঘটার পর তার কাছে মোট টাকা আছে কত, 1520 টাকা। 1520 টাকা। কিন্তু আমি এখানে হিসাব করে দেখি তো কি ঘটনা ঘটছে। 4 5 20, অর্থাৎ 5 5 25 এবং 19 টাকা। অর্থাৎ তার মোট আয় যদি 25 টাকা হয়, সেই 25 টাকা থেকে খাবার, যাতায়াত এবং বাকি টাকা হচ্ছে এই। তো এই দুটি ঘটনা ঘটার পর তার কাছে বাকি টাকা ছিল এই। কিন্তু বাকি টাকা আমার এখানে আসছে কত, 19 টাকা। তার মানে 19 আর 1520 এই দুটো হয়ে যাবে ইকুয়াল। এবং এটা কত গুণ হয়, এটা হয় হচ্ছে 80 গুণ। তার মানে আমার মোট আয় 25 টাকা না হয়ে মোট আয় হবে তার 80 গুণ, অর্থাৎ 2000 টাকা। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। শুরু করি 24 নম্বর প্রবলেম। এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। এখানে কি বলা হচ্ছে যে একটি লাইব্রেরিতে 30% ইংরেজি বই আছে এবং 50% আছে হিন্দি বই। এখানে কিন্তু কখনো বলা নেই যে বাকিদের মধ্যে 50%, 30% আছে, আচ্ছা 30% আছে ইংলিশ বই আর 50% আছে হিন্দি বই। তো তার মানে ইংলিশ এবং হিন্দি মিলে মোট কত আছে, ইংলিশ এবং হিন্দি মিলে আমার এখানে মোট আছে কত, 50 প্লাস 30%। তো আমরা জানি কোন একটি লাইব্রেরিতে মোট বই বলতে আমরা কি বুঝবো, মোট বই বলতে আমরা বুঝবো কত, 100%। তো মোট বই 100% থেকে যদি আমি ইংলিশ এবং হিন্দি বাদ দিয়ে দিই, তার মানে আমার বাকি বই কত হলো, 20%। বাকি বই কত হলো, 20%। কিন্তু এখানে বলছে যে হিন্দি এবং ইংলিশ বাদে বাকি বইয়ের সংখ্যা কত, 500। তার মানে যে 20% ইজ ইকুয়াল টু 500। আমাদের এখানে বের করতে বলেছে মোট বইয়ের সংখ্যা কত। এখন আমরা তো জানি মোট বই মানে হচ্ছে শতকরার ক্ষেত্রে অলওয়েজ সেটা হবে 100%। তো আমরা এটাকে 5 দিয়ে গুণ করে দিই, কারণ আমরা জানি 5 দিয়ে গুণ মানে 5 করে 100, 100%। তো একই রকম ভাবে এটাও কিন্তু 5 দিয়ে গুণ হবে, অর্থাৎ 2500। অর্থাৎ ওই লাইব্রেরিতে
মোট বইয়ের সংখ্যা 2500টি। শুরু করি পরবর্তী প্রবলেম। শুরু করি 25 নম্বর প্রবলেম। কি বলা হচ্ছে, বলছে একজন তার পিতার পাঠানো টাকা থেকে সে কি করছে, 40% সে হোস্টেল খরচ দিচ্ছে, 40% সে কি করছে হোস্টেল খরচ, আর 20% টাকা দিয়ে সে বই কিনছে। তাহলে এখানে কিন্তু এই দুটোর মাঝে কোথাও বলা নেই যে বাকি টাকার, এখানে কিন্তু বাকি টাকা নিয়ে কিছু বলা নেই। তো বাকি টাকা নিয়ে যখন কিছু বলা না থাকবে সেক্ষেত্রে আমরা কি করি, প্লাস করে দিই। তার মানে হোস্টেল খরচ এবং বই মিলে তার মোট খরচ হচ্ছে কত, 60%। 60% মানে কত, 60/100 কাটাকুটি করে দিলাম 3/5, 3/5 অর্থাৎ, আচ্ছা এখানে মোট আর এখানে আমি লিখলাম বাকি, অর্থাৎ তার বাবা যদি তাকে 5 টাকা পাঠায়, তার বাবা যদি তাকে 5 টাকা পাঠায়, সেখান থেকে 3 টাকা বাদ, অর্থাৎ এখন তার কাছে পড়ে আছে কত টাকা, এখন তার কাছে পড়ে আছে 2 টাকা। কেন, কারণ এই 3 টাকা সে এই দুটো খাতে ব্যবহার করেছে। আচ্ছা শুরু করি। 50% মানে কত, 1/2। এই 50% সে কি করছে, এই 50% সে যাতায়াতে ব্যবহার করছে, এবং এটা কিন্তু বাকি টাকা। এই 50% কি এই দুটি ঘটনার বাকি টাকা, তো এটা কিন্তু তাই আমরা আলাদা ভাবে হিসাব করব। সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে তার কাছে যদি পরে 2 টাকা পড়ে থাকে, তার থেকে সে 1 টাকা যাতায়াতে ব্যবহার করছে, তার মানে 2 টাকা থেকে 1 টাকা পড়ে, 1 টাকা যদি বেরিয়ে যায় খরচ করে, তো পড়ে থাকে কত, 1 টাকা। তো ফাইনাল রেজাল্ট আমি কি পেলাম, ফাইনাল রেজাল্ট যেটা আমি পেলাম সেটা হচ্ছে তার বাবা যদি 5 টাকা পাঠায়, তো এখন তার কাছে পড়ে আছে কত টাকা, 1 টাকা। কিন্তু এখানে প্রশ্নে বলা আছে তার কাছে পড়ে আছে 450 টাকা, অর্থাৎ 1 এর 450 গুণ। তো একই রকম ভাবে তার বাবা 5 টাকা না পাঠিয়ে পাঠিয়েছে কত, 450 গুণ টাকা, অর্থাৎ 5 5 25 এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 2250 টাকা কিন্তু তার বাবা পাঠিয়েছিলেন। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। এই অঙ্কটা দেখে অনেকের মনে হতে পারে যে এটি একটি লাভ ক্ষতির অঙ্ক, কিন্তু এটি কিন্তু লাভ ক্ষতির অঙ্ক না। এখানে কি বলা হচ্ছে যে একজন দোকানদার কিছু জিনিস 189760 টাকায় কিনে তার 2/5 13% লাভে বিক্রি করেন। খুব গুরুত্বপূর্ণ কথা, 2/5 তিনি কি করছেন, 13% লাভে বিক্রি করছেন। তার মানে তার কাছে যদি মোট দ্রব্য 5টি থাকে, তার মানে তার কাছে যদি মোট দ্রব্য 5টি থাকে, 5টি দ্রব্যের মধ্যে 2টি দ্রব্য, 5টি দ্রব্যের মধ্যে 2টি দ্রব্য তিনি কি করছেন, তিনি 13% লাভে বিক্রি করছেন। তার মানে সেখান থেকে তার লাভ হচ্ছে কত, 26 টাকা। সেখান থেকে তার লাভ হচ্ছে কত, 26 টাকা। খুব সিম্পল হিসাব। এখন 5টির মধ্যে 2টির হিসাব আমাদের বের করা হয়ে গেছে, তাহলে এখনো পড়ে আছে কটা, এখনো 3টে পড়ে আছে, যে 3টে আমাদের বিক্রি করতে হবে। খুব ভালো কথা। কিন্তু এখানে আর কি বলা আছে, এখানে বলা আছে যে এই 3টে কত দামে বিক্রি করলে তার মোটের উপর 19% লাভ হবে। এখন আমার মোট দ্রব্য কটি, মোট দ্রব্য 5টি, এখন তার উপর যদি 19% লাভ করতে হয়, তার মানে তাকে লাভ করতে হবে 5 × 95 টাকা, তাকে লাভ করতে হবে 5 × 95 টাকা তাকে লাভ করতে হবে। এখন ওই ব্যক্তি দুটিতে লাভ করেছে 26 টাকা, তাহলে তাকে যদি মোটের উপর 95 টাকা লাভ করতে হয়, তার মানে এখানে তাকে কত টাকা লাভ করতে হবে, 95 - 26, অর্থাৎ সেটা কিন্তু 69 টাকা তাকে লাভ করতে হবে। যদি তিনি এই 3টি দ্রব্যে 69 টাকা লাভ করেন, তবে তার মোটের উপর 95 টাকা লাভ হবে। তার মানে খুব সিম্পলি আমাকে এখানে অবশ্যই তাকে 23% লাভ করতে হবে। অবশ্যই আমরা জানি 3 23 কত, 69, অর্থাৎ এই 3টি দ্রব্যে যদি তিনি 23% লাভ করেন, তবেই মোটের উপর, অর্থাৎ 5টি দ্রব্য বিক্রি করে তার মোটের উপর 19% লাভ হবে। খুব দারুণ একটি অঙ্ক। চলে আসি পরবর্তী প্রবলেম। একজন দোকানদার কিছু জিনিসের 3/4 20% লাভে বিক্রি করেন, 3/4। তার মানে তার কাছে মোট দ্রব্য যদি 4টি থাকে, তার মধ্যে 3টি দ্রব্য তিনি কি করছেন,
ঠিক 20% লাভে বিক্রি করছেন, মানে তিনটিতে তার লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 60 টাকা। আচ্ছা, এখনো বিক্রি করতে বাকি আছে, একটি দ্রব্য বিক্রি করতে বাকি আছে এবং একটিতে কি বলছে, এবং বাকি জিনিস তিনি কেনা দামে বিক্রি করবেন। এখন বাকি জিনিস বলতে আমার আর একটি দ্রব্যই পড়ে আছে। এখন যদি তিনি একটি দ্রব্য কেনা দামে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে তার লাভ কত? শূন্য। সেক্ষেত্রে একটিতে তিনি কোনো কিছুই লাভ করতে পারেননি, তার মানে তার মোট তার লাভ হচ্ছে কত টাকা? 60 টাকা। এখন মোট 60 টাকা লাভ হলো কটি দ্রব্যে? তার 4টি দ্রব্যে, কারণ একটিতে তো আর লাভ হয়নি। তাহলে সেক্ষেত্রে তার মোটের উপর লাভ কত? যদি আমি এখানে একটা শূন্যস্থান তৈরি করে দিই, তো সেটা কত হবে? 15%। খুব সহজ একটি অঙ্ক, খুব সহজ একটি অঙ্ক। শুরু করি পরবর্তী প্রবলেম। তো শুরু করি পরবর্তী প্রবলেম। কি বলছে? একজন ব্যক্তি তার মোট টাকার 1/3 তিনি 7% সুদের হারে এবং 1/4 8% সুদের হারে এবং বাকি টাকা তিনি রাখছেন কত? 10% হারে। এখন এখানে সমস্যা যেটা হচ্ছে, দেখো আগে যেমন আমি যদি আগের অঙ্কটা নিয়ে কথা বলি, ঠিক আগের অঙ্কটা 3/4, অর্থাৎ 4টের মধ্যে 3টে জিনিস তিনি বিক্রি করেছিলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা খুব সহজে হিসাব করতে পেরেছিলাম, কিন্তু এখানে যে গন্ডগোল, এখানে তার মোট টাকাটাকে 3টে পার্টে ভাগ করা হচ্ছে। ফলে আমি কিভাবে করবো এখান থেকে? কিভাবে করবো? এখানে সমস্যা অনুপাত। তো আমি এক্ষেত্রে তার মোট টাকাটা কত ধরবো? আমি তার মোট টাকাটা এমন ধরবো যেন সেটা 3 এবং 4 দ্বারা ভাগে যায়। তো আমি ধরলাম মোট টাকাটা হচ্ছে 12। এবার যদি অঙ্কটা দেখি তাহলে খুব সহজ হয়। মোট টাকা যদি 12 ধরি, তো এবার পড়ি মোট টাকার 1/3 7% হারে। এখন মোট টাকার 1/3 মানে কত? 4। আর মোট টাকার 1/4 মানে সেটা কত? 3। তাহলে টোটাল 12 টাকা থেকে আমার এখান থেকে 4 টাকা এবং 3 টাকার হিসাব পেয়ে যাচ্ছি। তাহলে বাকি পড়ে থাকছে কত? 5 টাকা। এখন 1/3 অর্থাৎ 4 টাকা যেটা, সেটাকে রাখা হচ্ছে কত? 7% হারে। তারপর 1/4 অর্থাৎ 3, সেটাকে রাখা হচ্ছে 8% হারে। এবং বাকি যে 5 টাকা, বাকি টাকা কি করে পাচ্ছি আমি? আমার মোট যদি 12 টাকা হয়, তার থেকে 4 টাকা 3 টাকা বেরিয়ে গেলে আমার আর পড়ে থাকছে 5 টাকা। সেই 5 টাকা, সেটাকে রিমেইনিং মানে বাকি টাকা, সেটাকে রাখা হচ্ছে 10% হারে। তার মানে সেটা কত? সেটা হচ্ছে 50 টাকা। এখন তাহলে আমি দেখতে পাচ্ছি 12 কিন্তু আমার এখানে কিছু একটা পাবো আমি শূন্য, তাকে আমি x ধরলাম। আমি ধরলাম x%, যে মোটের উপর তার আয় হচ্ছে x% হারে। সেক্ষেত্রে এটা কত হচ্ছে? আমার এটা যোগ করলে হবে কত? 102 টাকা। এটা যোগ করলে কত হবে? 102 টাকা। এটা কি? এটা হচ্ছে মোটের উপর তার আয়। ঠিক আছে। এখন এক্ষেত্রে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, আমরা এইগুলোকে পাচ্ছিলাম কি করে? এটা যেমন পাচ্ছিলাম কি 50/5 = 10, 24/3 = 8, 28/4 = 7। ঠিক একই রকম ভাবে আমি এটাকে x না লিখে আমি এটাকে কি লিখতে পারি? 102/12%। 102/12%। ঠিক আছে। এখন কি বলা হচ্ছে? এখন বলছে যে ওই ব্যক্তির যদি আয় হয় 561 টাকা, তার মানে আমি যদি ওই ব্যক্তির আয় ধরলাম p টাকা, তার মানে p এর মোটের উপর তার লাভ হচ্ছে কত? এটা কি? এটা হচ্ছে মোটের উপর লাভ 102/12%, 102/12%, which is equal to 561। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তো p এর মানটা কত পাবো? 6600। অর্থাৎ তিনি মোট 6600 টাকা তিনি 3টে ধাপে 3 জায়গায় তিনি রেখেছিলেন। সেটা আমরা জানতে পারলাম। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। তো শুরু করি 29 নম্বর প্রবলেম। এখানে কি বলা হচ্ছে যে কোনো পরীক্ষায় এ 80টি প্রশ্নের মধ্যে প্রথম 40টির থেকে 65% উত্তর করেছে এবং বাকি 40টির কত পার্সেন্ট উত্তর করলে মোটের উপর তার 75% উত্তর করা হবে। তো
তো এখানে প্রশ্নের প্যাটার্নটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। 80টা প্রশ্ন থেকে কি করা হচ্ছে, 40 আর 40। এখন যদি আমি এটাকে অনুপাতে করি তো 1:1 আমি করতেই পারি, 1:1। তো এই এটাকে প্রথম ভাগ বলো, এটাকে বলো দ্বিতীয় ভাগ। এখন প্রথম এক ভাগের মধ্যে সে অ্যান্সার করেছে কত পার্সেন্ট বলছে এখানে, প্রথম এক ভাগের মধ্যে সে অ্যান্সার করেছে 65%। সে অ্যান্সার করেছে 65%। আচ্ছা, দ্বিতীয় যে ভাগটা বলছে, দ্বিতীয় ভাগ, সেখানে কিছু বলা নেই, সেটা আমাদের বের করতে হবে। কিন্তু মোটের উপর, অর্থাৎ দুটো পার্ট মিলে মোটের উপর সে অ্যান্সার করেছে 75%। মোটের উপর অ্যান্সার করেছে 75%, তার মানে 150। তাহলে মোটের উপর তার নাম্বার কত এসছে, মোটের উপর তার নাম্বারটা এসছে কত, 150। তার মানে সেকেন্ড যে 40টা প্রশ্ন ছিল সেখানে তাকে অ্যান্সার করতে হবে কত, 85 অ্যান্সার করতে হবে, অর্থাৎ 85% তাকে অ্যান্সার করতে হবে। এখানে যোগফল কিন্তু 150। আমি আবার বলি, আমি কি করলাম, যেহেতু 80টা প্রশ্নকে দুটো পার্টে ভাঙা হচ্ছে, তো আমি তাহলে 40:40 করলাম, অর্থাৎ 1:1 করলাম। এখন প্রথম ভাগে সে অ্যান্সার করেছে 65%, তো এই ঘটনা ঘটবে। পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে মোটের উপর সে অ্যান্সার করেছে 75%, অর্থাৎ মোট মানে কত, দুভাগ, 2 × 75 অর্থাৎ 150। এখন এটা 150, তার মানে 65 এর সঙ্গে কত যোগ করলে 150 হয়, সেটা কিন্তু 85, অর্থাৎ সে সেকেন্ড পার্টে তাকে 85% অ্যান্সার করলে তবেই তার মোটের উপর 75% অ্যান্সার করা হবে। চলে আসে আজকে লাস্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। কি বলা হচ্ছে, একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন, 75% খরচ করেন। এখন 75% মানে 75/100, 25, 3, 25, 75, 4, 25, অর্থাৎ তার আয় যদি 4 টাকা হয় তো তার খরচ হচ্ছে কত, 3 টাকা। আয় 4 টাকা হলে খরচ হচ্ছে 3 টাকা। এবার কি ঘটনা ঘটছে, এখানে বলা হচ্ছে তার আয় বাড়ছে কত, আয় বাড়ছে 20%, অর্থাৎ 4 × 20%, অর্থাৎ তার আয় বাড়ছে কত, আয় বাড়ছে 80 টাকা। এবং সেই সঙ্গে তার খরচ, অর্থাৎ খরচ আমার আগে ছিল কত, আগে খরচ ছিল 3 টাকা, সেটা বাড়ছে 10%। এখন উপরে যেটা আছে সেটাকে বলবো কি, সেটাকে বলবো আমি আয়। এইটা কি, এটা হচ্ছে খরচ। তারপর তার সঞ্চয় কত হচ্ছে, সঞ্চয় হচ্ছে 50, আর এক্ষেত্রে কত হচ্ছে 1, 4 টাকা হচ্ছে আমার আয়, আয় থেকে খরচ কত, 1, তাহলে 1 × কত পার্সেন্ট, 1 × 50% সমান 50। তার মানে তার জমার, তার সেভিংস এর পরিবর্তন হবে কিন্তু 50%। এটা ছিল আজকের লাস্ট প্রবলেম। তো আশা করি আজকের ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে। যদি কোনো রকমের সমস্যা হয়, যদি কোনো প্রবলেমের সমস্যা হয়, অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাও এবং ক্লাসটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো। অনেক ধন্যবাদ।